আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবদিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। গত 4 মাসের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে কম 21 জনের মৃত্যু। টানা 6 দিন ধরে শনাক্তের হার 5% নিচে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশ জুড়ে 80 লাখ মানুষকে করোনা ভ্যাকসিন। 40 নারী ও নিবন্ধন থাকলে অগ্রাধিকার। জাতিসংঘে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলের মর্যাদা পেয়েছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী। নিউ ইয়র্কে বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে পালন। এবং অনলাইনে গরু কিনে ছাগল পেয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। কোরবানির সময় ই কমার্স প্রতিষ্ঠানের গ্রাহক ঠকানোর গল্প। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন ফিল্ম মুজিব আমার পিতার টেকনিক্যাল শোর খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। গত 4 মাসের মধ্যে দেশে একদিনে করোনা ভাইরাসে সবচেয়ে কম মৃত্যু হয়েছে আজ। গত 24 ঘন্টায় 21 জনের মৃত্যুতে এ পর্যন্ত প্রাণহানি 27,414 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শনাক্ত 1000-এর নিচে, আর টানা 6 দিন ধরে শনাক্তের হার 5% কম রয়েছে। শনাক্তের হার কমাকে ইতিবাচক বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। মিথিলা নাজরিনের রিপোর্ট। এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয় জুলাইয়ে। আগস্ট থেকে মৃত্যু কিছুটা কমতে শুরু করলেও সেপ্টেম্বরে আরও কমে আসে। রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 21 জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 27,414 জনে। এছাড়া শনাক্তের হার 4.41%। সুস্থতা বেড়ে হয়েছে 1,312 জন। মোট সুস্থ হয়েছেন 15 লাখের বেশি মানুষ। করোনা পরিস্থিতির উন্নতি হলেও ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 7 দিনে রোগী শনাক্ত হয়েছে 9,071 জন, যেটি গত 7 দিনে শনাক্তের চাইতে প্রায় 29% কম। মৃত্যুর যে সংখ্যাটি আছে সেটি পূর্ববর্তী 7 দিনের তুলনায় 30% চাইতেও বেশি কমেছে। কোভিড-19 পরিস্থিতিতে জ্বর থাকলেই কেবল কোভিড হয়েছে সেটি যেমন আমরা ভাববো, তার পাশাপাশি কিন্তু ডেঙ্গু জ্বরের পরীক্ষাটিও আমাদেরকে করে ফেলতে হবে। করোনা পরিস্থিতি শূন্যের কোটায় নামিয়ে আনার প্রত্যাশার কথা বলেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দেশব্যাপী একদিনে 80 লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে। এদিন দেশের 6000 কেন্দ্রে টিকা দিতে নিয়োজিত থাকবেন 80,000 স্বাস্থ্যকর্মী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, 40 নারী ও প্রত্যন্ত এলাকার মানুষ ছাড়াও টিকার জন্য নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন। জেনাতুল বাকিয়া কেকার রিপোর্ট। প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ইতিমধ্যে দেশের 4 কোটি 2 লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। বর্তমানে সরকারের হাতে রয়েছে আরও 1.5 কোটি ভ্যাকসিন। চুক্তি অনুযায়ী চীন থেকে প্রতি সপ্তাহে 50 লাখ ডোজ হিসেবে 2 কোটি ডোজ টিকা মাসে আসছে। জাতীয় ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরার সঞ্চালনায় অনলাইন বৈঠকে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। চায়না থেকে আমরা প্রায় 7 কোটির অধিক ভ্যাকসিন আমরা অর্ডার দিয়েছি আমরা, এবং তার একটা বিরাট অংশ চলে এসেছে। কোভিড থেকে আমরা অনেক ভ্যাকসিন পাচ্ছি। সব মিলিয়ে আমাদের একটা ভালো অবস্থায় আছে। 28 তারিখে সকাল থেকে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা শুরু করছি। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের 4,600 ইউনিয়নের প্রতিটিতে 3টি করে বুথ, 1,054টি ইউনিয়নের প্রতিটিতে 1টি করে এবং সিটি কর্পোরেশনগুলোতে 443টি ওয়ার্ডের প্রতিটিতে 3টি করে বুথে টিকাদান চলবে। দরিদ্র জনগোষ্ঠী আছেন এবং যারা সব সময় ভ্যাকসিন নিতে আসতে পারে না, এবং বয়স্ক যারা, তাদের দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা 28 তারিখে ক্যাম্পেইন করছি। আমাদের লক্ষ্য 28 তারিখে প্রায় 80 লক্ষ ভ্যাকসিন দেওয়া।
সকাল 9টা থেকে শুরু করে প্রয়োজনীয় দ্বিতীয় শিফটেও চলবে টিকাদান। চলতি বছর ডিসেম্বর নাগাদ দেশের 10 কোটি মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চায় সরকার। সরকারের কেনা ও কোভ্যাক্স জোট থেকে টিকা পাওয়া সাপেক্ষে পরবর্তীতেও বিশেষ ক্যাম্পেইন চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন উপলক্ষে এক সপ্তাহের সরকারি সফর শেষে তিনি ওয়াশিংটন ডিসি যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম ওয়াশিংটন ডিসির ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এবার জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দেশগুলোর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জুইশ সেন্টারে 25শে সেপ্টেম্বর বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে পালন অনুষ্ঠানে বক্তৃতা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এবারও দিনটিকে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওতে সময় ইসলামের রিপোর্ট। ৪৭ বছর আগে ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। এজন্য দিনটিকে বাংলাদেশি ইমিগ্রেন্ট ডে হিসেবে পালন করা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের এই আয়োজনে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন। এবারে তিনি যেগুলো ইস্যু তুলে ধরেছেন সেগুলো আমাদের জাতির জন্য এসেনশিয়াল ইস্যু। সেই ক্লাইমেট ইস্যু বলেন, কোভিড ভ্যাকসিন বলেন, আর এই যে মাল্টিল্যাটারালিজম বলেন, আর আমাদের রিনিউয়েবল এনার্জির কথা বলেন, এভরি ইস্যু সো আপনার আর ফুড সিকিউরিটি। এবং উনি প্রমাণ করেছেন she has become a model for many of the countries of the world. অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী নেতারা বলেন, বাংলার কৃষক এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। ২-৩টি কারণে বাংলাদেশ আজ খুবই ভালো করছেন। আমি একটি হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষক, তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছেন। আরেকটি হচ্ছে আপনারা যারা বাইরে আছেন, ইমিগ্রেন্ট বলেন, এনআরবি বলেন, আপনাদের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের শ্রমকে বড় শক্তি উল্লেখ করে জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা এবং দিনটি পালন করার জন্য বাংলাদেশি আমেরিকানদের ধন্যবাদ জানান আলোচকরা। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশির কমিউনিটির অনেকেই অংশ নেন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অনলাইনে 1 লাখ টাকায় গরু কিনে শেষ পর্যন্ত 13,000 টাকার ছাগল পাওয়ার অভিজ্ঞতা শোনালেন স্বয়ং বাণিজ্যমন্ত্রী। অর্থনীতি বিষয়ে রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ইভ্যালি, ইঅরেঞ্জ সহ বিভিন্ন কোম্পানির গ্রাহক ঠকানো ইস্যুতে কথা বলেন মন্ত্রী। যুবক ও ডেস্টিনির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সম্পর্কে তিনি বলেন, আইন এবং অর্থ মন্ত্রণালয় আন্তরিক হলে অর্ধেকের বেশি মানুষকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। রিজভি নেওয়াজের রিপোর্ট। করোনা শুরুতে 2020 সালে ঈদুল আজহার আগে অনলাইনে পশু কেনাবেচার হাটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্যোক্তাকে উৎসাহিত করতে অনুষ্ঠানে 1 লাখ টাকায় একটি গরুর অর্ডারও দেন তিনি। তার পরের অভিজ্ঞতাটা সুখের নয়। একটা গরু কিনলাম 1 লক্ষ টাকা, তারপর বসে আছি কবে গরু আমাকে ডেলিভারি দেবে, কবে কি করব, এই সব চিন্তার মধ্যে আছে। 6-7 দিন পর বললো কি সেই গরু আর নাই। বলে কি হলো সেটা? বলে সেই গরু আরেকজন নিয়ে চলে গেছে। আমার গরুটা নিয়ে চলে গেল। আমি দেখলাম যে গরুটা 1 লাখ টাকাও দিয়ে দিয়েছি, কিন্তু আমি দেরি করি নাই, সাথে সাথে টাকা দিয়ে দিয়েছি। অ্যাডভান্স পেমেন্ট গরু না পেয়েই টাকা দিয়ে দিয়েছি। তারপরে 6-7 দিন পর ওই খবর পাবো, তাহলে কি হবে ভাই, কোরবানি তোমাদের, আমি মন্ত্রী, আমারই যদি গরু না থাকে তাহলে আর কি হবে। তারপরে বললো 2-3 দিন পর নাসার চিন্তা করে না, আপনাকে একটা গরু দেবো। তারপরে আরেকটা গরু দেখালো, আমাকে ছবি দিয়ে পাঠালো যে এই একটা গরু আপনার জন্য আছে। আচ্ছা কি করা যায়, আমি তো তাদের হাতে বন্দি, মানে এখন দিলেই একটা হয় আর কি গরু। তারপরে যাই হোক, সে বলে এই গরু আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, গরু দিই। তার 2-3 দিন পর, তখনও কোরবানি আরো বাকি আছে, বললো যে এই গরু আপনার 1 লাখ টাকা না, 87,000 টাকা দাম। তখন ভালো, আমার তো 13,000 টাকা না কয় টাকা বেঁচেই গেল। তারপর বললো যে এই 13,000 টাকার মধ্যে আপনাকে একটা খাসিও দেবো। সব কিন্তু তারাই বলছে আমাকে, আর আমি শুনেই যাচ্ছি।
শেষ পর্যন্ত গরু তো আর আমি মানে ওই গরুটাতে আমি আর আনি, আমি আপনারাই জবাই টবাই করে আমার যে 3 ভাগের 1 ভাগ আমারে পাঠিয়ে দিন, বাকি 2 ভাগ আপনারা ডিস্ট্রিবিউট করে দিন। আর একটা খাসি পাঠাই দিল, জ্যান্ত খাসি আমার এখানে বাসায়। স্কাটনে প্রতিযোগিতা কমিশনে 2012 সালের প্রতিযোগিতা আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের কর্মশালায় কিছু উদ্যোক্তার অসততার বিষয়ে সরকারের অসহায় অবস্থার কথা স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী। তবে প্রতিযোগিতা কমিশন চেয়ারম্যান মনে করেন সরকারের চেয়ে কারো হাত লম্বা নয়। যদি কেউ অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিস করে, অপরাধ করে, তাহলে সেই বিষয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা সরকারের এবং কম্পিটিশন কমিশনের আছে। আমি বলবো যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রতিযোগিতা নষ্ট করে বাজারে প্রভাব বিস্তারকারী অসাধু ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের শায়েস্তা করতে প্রতিযোগিতা আইনে কয়েকটি সংশোধনী প্রস্তাব দেন চেয়ারম্যান। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী, যাচ্ছে তার কাছে। আরিফ। ধন্যবাদ বুশরা, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই নারী ফুটবলে বাংলাদেশের বড় জয়ের খবর। প্রীতি ম্যাচে হংকংকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হ্যাট্রিক সহ একাই 4 গোল করেছেন ক্যাপ্টেন সাবিনা। উজবেকিস্তানের জার একাডেমি গ্রাউন্ডে ম্যাচের 18 মিনিটে তহুরা খাতুনের গোলে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। এরপর ম্যাচের সব আলো একাই কেড়ে নেন ক্যাপ্টেন সাবিনা। 43 মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় সাবিনার দারুণ গোলে। এরপর ম্যাচের 53 মিনিটে নিজের দ্বিতীয় এবং 57 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন বাংলাদেশ ক্যাপ্টেন। 85 মিনিটে সাবিনার আরও 1 গোলে 5-0 জয় নিশ্চিত হয়। এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডান এবং ইরানের বিপক্ষে খেলতে উজবেকিস্তান গিয়েছিল লাল সবুজরা। 2 দলের কাছে হেরে আগেই সেখান থেকে বিদায় নিলেও দেশে ফেরার আগে এই প্রীতি ম্যাচ জয়। এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপ টি-20-র প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে বাংলাদেশ এ দল এবং এইচপি দলের সাথে ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা লুফে নিচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা 4 জন। এরা হলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং শামীম পাটোয়ারি। 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল, যাকে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক হাবিবুল বাশার। সাদি মাহমুদের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের মার্চে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। আবারও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় 2 রাউন্ড পরই বন্ধ হয়ে যায় লিগের খেলা। এরপর আর মাঠে গড়ায়নি দেশের প্রধান লঙ্গার ভার্সন আসরটি। অবশেষে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুম। টি-20 বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। নির্বাচক হাবিবুল বাশার বলছেন, এটি হতে পারে সে সিরিজের জন্য তৈরি হওয়ার উপলক্ষ। টেস্ট খেলতে নেমেছি, খুব ম্যাচ খেলার সুযোগ পাইনি। প্র্যাকটিস ম্যাচ আর কম্পিটিশন ম্যাচের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি। তো এই যে ইনসিলের যে ম্যাচগুলি খেলতে পারবে ফার্স্ট ক্লাস ম্যাচগুলি, সেটা পাকিস্তান সিরিজের আগে একটা যথার্থ পর্যাপ্ত প্রস্তুতি হবে আমাদের লাল বলে খেলার জন্য। টি-20 বিশ্বকাপের আগে এখন ছুটিতে টিম টাইগার্স। তারপরও অনেকেই নিয়মিত অনুশীলনের মধ্যে রাখছেন নিজেদের। ম্যাচ প্র্যাকটিসের সুযোগও নিচ্ছেন অনেকে। মুশফিক রহিম খেলছেন, আমিনুল ইসলাম বিপ্লব এবং শামীম হোসেন পাটোয়ারি, ওরা দুজন তো আমাদের এইচপি প্লেয়ার। ওরা এইচপিতে জয়েন করেছে। ইউজুয়ালি এরকম কথা ছিল, ওরা ন্যাশনাল যখন খেলবে না তখন এইচপিতে এসে খেলবে। সৌম্য সরকার হয়তো জয়েন করবেন। এখন পর্যন্ত 4 জনই জানি। আমরা এই জিনিসটা ফ্রি রেখেছি, কারণ যদি ন্যাশনাল কোনো খেলোয়াড় যদি চায় যে তার একটু প্র্যাকটিস দরকার, সে যে জয়েন করতে পারে। এ দলের হয়ে 28 ও 30 সেপ্টেম্বর প্রথম 2টি ওয়ানডে খেলবেন মুশফিকরা। 3 অক্টোবর ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ক্যাম্প ও 3টি প্রস্তুতি ম্যাচ শেষে 17 অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু হবে মাহমুদুল্লাহর দলের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দুবাইয়ে চলছে আইপিএলের বিগ ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির দেয়া 166 রানের টার্গেটে এখন ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। এর আগে দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে গেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেও বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া একাদশ সাজায় কলকাতা। আবুধাবিতে আগে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 171 রান তুলে কেকেআর। 33 বলে সর্বোচ্চ 45 রান করেন রাহুল ত্রিপাঠী। নীতিশ রানা অপরাজিত থাকেন 37 রানে। চেন্নাইয়ের পক্ষে জস হ্যাজেলউড এবং শার্দুল ঠাকুর নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে 2 ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় চেন্নাই, কিন্তু দুর্দান্ত বোলিংয়ে কেকেআরকে ম্যাচে ফিরিয়ে আনেন সুনীল নারায়ণ।
তবে শেষ রক্ষা হয়নি তাদের। 30 বলে সর্বোচ্চ 43 করেন ফাফ ডু প্লেসি। শেষ দিকে 8 বলে 22 রানের ম্যাচ বের করে নেন রবীন্দ্র জাদেজা। শেষ বলে নাটকীয় জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। টানা 26 ম্যাচ অপরাজিত থাকার পর হারল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অজিদের 2 উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। কুইন্সল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার দেয়া 265 রানের টার্গেটে 3 বল বাকি থাকতেই জয় তুলে মাঠ ছাড়ে ইন্ডিয়ান নারী দল। 3টি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও পূজা ভাস্ট্রাকার। ওপেনার শেফালি ভার্মা আর 1 ডাউনে নামা বাস্তিকা ভাটিয়ার 101 রানের পার্টনারশিপে জয়ের রাস্তা পায় ইন্ডিয়ান উমেন্স। দুজনের ব্যক্তিগত 50 তুলে নেন। সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে অবশ্য আগেই সিরিজটা নিশ্চিত করে রাখে হোস্ট অস্ট্রেলিয়া। Gets a top edge, does it go far enough? Yes! Aussie do it. She goes straight and she punches the air and says we've done it. আগামী বছর কাতারে বসছে ফিফা বিশ্বকাপ ফুটবল। দুনিয়া কাঁপানো উৎসব আয়োজনে চলছে সব ধরনের প্রস্তুতি। আয়োজনে নানা প্রকল্পের ভিড়ে নিজেদের ফুটবলও প্রমোট করতে চায় আরব দেশ। হোস্ট এ ফ্যান শিরোনামে আগত ফুটবল ভক্তদের জন্য স্বাগতিক দেশের মানুষদের উৎসাহ দিতে ভিডিও তৈরি করা হয়েছে। Soon, we will welcome Arab football fans from far and wide. And we invite you to play your part by hosting a visiting fan. Because this isn't just about football. This is about our shared passion, togetherness, and showing the very best of our nation. Host a fan and you become an honorary member of the Qatar team. দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরছি বর্ষার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো খবরই রাখেন না। আমেরিকার গণমাধ্যম যেখানে তাদের প্রেসিডেন্টকে দারিদ্র্য বিমোচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করতে বলছে, জাতিসংঘ অধিবেশন সহ যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর বক্তৃতা যেখানে প্রশংসিত হচ্ছে, সেখানে বিএনপি মহাসচিব বলেছেন প্রধানমন্ত্রীর এ সফরে কোনো অর্জন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির রিকশা ভ্যান বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এ সফর প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে আরও এক ধাপ উচ্চতে নিয়ে গেছে। মির্জা ফখরুল জাতিসংঘে প্রধানমন্ত্রীর শপথ শেখ হাসিনাকে বাংলাদেশকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। তার জনপ্রিয়তা অগ্রগতি তুঙ্গে পড়ছে। আর আপনারা এখানে সমালোচনা বিদ্বেষমূলক অপপ্রচার করে আপনারা আর এক ধাপ দেশের রাজনীতিতে নিচে নেমে গেছে। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছে বিএনপি। কৃষক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরে রোহিঙ্গা সংকট সমাধানে কোনো অগ্রগতি নেই। বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা সব দেশগুলো সফর করে, বিশেষ করে যারা স্টেক হোল্ডার্স আছে এই দেশগুলো যেমন চীন, ভারত, তাদের কাছে তারা এখন পর্যন্ত যেতে পারে। এই ইস্যুটা ঘিরে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে। সংবাদের পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে ঘূর্ণিঝড় গুলাব। উপকূলে প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। বাংলাদেশে প্রায় প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। আপনার শিশুকে দিন পেপসোডেন্ট জার্মি চেক। এতে আছে মাইক্রো ক্যালসিয়াম ও প্রোফ্লোরাইড।
যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে ক্যাভিটিতে পরিণত হওয়ার আগে এবং রক্ষাকারী আবরণ সৃষ্টি করে ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা। কারণ প্রতিটি ঢাকা ইপিজেড থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানজট সমস্যা থেকে অনেকটা স্বস্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর, ধওর, বড় আশুলিয়া, জিরাবো ও বাইপাইল হয়ে সাভারের ঢাকা ইপিজেডে পৌঁছবে। দৈর্ঘ্য 24 কিলোমিটার। প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের জন্য পাইলট বোরিং কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থায়ন সহযোগী প্রকল্পটি চীন সরকারের সাথে G2G চুক্তির ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে, যার অর্থায়ন রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, চায়না। 4 লেনের এ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে 16,901 কোটি 32 লাখ টাকা। 2026-এর জুনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া, শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে 16,000 মানুষকে। রাতের মধ্যেই ঝড়টি উপকূল থেকে স্থলভাগে আঘাত হানবে। আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি স্বেচ্ছাসেবক সহ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। স্থলভাবে আঘাতের পর ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 75 থেকে 85 কিলোমিটার। তবে কখনো কখনো তা সর্বোচ্চ 95 কিলোমিটার বেগেও আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সারা দেশে 1 অক্টোবর মুক্তি পাচ্ছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রাজধানীর স্টার সিনেপ্লেক্স 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে মুজিব আমার পিতার প্রিমিয়ার শো হবে। লায়লা নওশিনের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরতে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সেই প্রচেষ্টায় এবার যুক্ত হলো নতুন অধ্যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা অবলম্বনে নির্মাণ হয়েছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে এর প্রিমিয়ার শো সামনে রেখে হলো টেকনিক্যাল শো ও মিট দ্য প্রেস। সকলের জন্য একটা উপভোগ্য একটা চলচ্চিত্র আমরা উপহার দিতে চাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে, এবং তার নিজের লেখা অবলম্বনে আমরা এই চলচ্চিত্রটি যে নির্মাণ করতে পেরেছি তার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। প্রায় 2 বছর ধরে এক ঝাঁক তরুণের প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এই অ্যানিমেশন চলচ্চিত্রের মধ্য দিয়ে এক নতুন পথ চলা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক কাছে থেকে বঙ্গবন্ধুকে অবজার্ভ করার বা বঙ্গবন্ধুকে বোঝার মতো আমার কাছে মনে হচ্ছে বেস্ট হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তো আমি ওইটা পড়তে যে আমি অনেক পার্সোনালি ফিল করতে থাকি যে হ্যাঁ এইটা আমার হচ্ছে, আমি যদি ভিজুয়াল করতে চাই তাইলে হচ্ছে আমার জন্য বেস্ট মিডিয়া হচ্ছে অ্যানিমেশন মিডিয়া। চলচ্চিত্রের সঙ্গীতায়োজনে রয়েছে কালজয়ী 3টি বাংলা গান। পরপর 3 দিন বিশেষ প্রদর্শনীর পর 1 অক্টোবর সারা দেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুজিব আমার পিতা দেখা যাবে 50% ছাড়ে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অর্থনীতি সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 13 পয়েন্ট কমে ৭,২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ২,২৫৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া এলাকায় আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের ৬তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, উন্নয়নের জন্য নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান মনজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি তানভীরুল আলম এবং প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। নরসিংদীতে হলুদ আখের চাষ বাড়ছে। অন্যান্য ফসলের চেয়ে দীর্ঘমেয়াদী হলেও লাভ বেশি হওয়ায় ওই আখ চাষে আগ্রহী কৃষক। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নানা জাতের ফল ফসলের সমৃদ্ধ জেলা নরসিংদীতে বাড়ছে পুষ্টিগুণ সমৃদ্ধ আখের আবাদ। অন্যান্য ফসলের চেয়ে খরচ এবং শ্রম তুলনামূলক কম, পাশাপাশি বাজারে চাহিদা থাকায় আখ আবাদে আগ্রহ বাড়ছে চাষিদের। অন্য ফসলের তুলনায় আমরা আখ চাষ করে খুবই উন্নত মানের হয়ে গেছে, কিন্তু আমরা ক্ষেতের মধ্যে ব্যাপারী কাছে চাহিদা অনেক বেশি, কারণ এখানে ব্যাপারী আসে, তার দাম দর করে তারপরে এরা নিয়ে যায় আর কি। ক্ষেত পাইকার আসে, ক্ষেতের সব কিনা লয়ে দেখা। বিঘায় ৩০ থেকে ৪৫ হাজার টাকা খরচ করে ১.৫ থেকে ২ লাখ টাকার আখ বিক্রি করছেন কৃষক। খুচরা বাজারে আকার ভেদে প্রতিটি আখের দাম ২৫ থেকে ১২০ টাকা। প্রচুর চাহিদা আছে। আপনার ঢাকা, নারায়ণগঞ্জে, সিলেটে অনেক দূর দূরান্ত থেকে এই নরসিংদীর আখ নিতে আসবে। চাষাবাদে উদ্বুদ্ধ ও সম্প্রসারণ করতে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এগ্রিকালচারের যত টেকনোলজি আছে, যত প্রযুক্তি আছে, এইগুলো আমরা কৃষকের মধ্যে ছড়াই দিই। এতে বিভিন্নভাবে, যেমন আমরা প্রদর্শনী দিচ্ছি, আমরা ট্রেনিংয়ের মাধ্যমে এই কাজগুলো করি। তারপরে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রতিটা ইউনিয়নে ৩ জন, ব্লকে 1 জন, ওরাই সার্বক্ষণিক কৃষকের সাথে থেকে, কৃষকের পাশে থেকে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় ১৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের চিবিয়ে খাওয়ার আখ চাষ হয়েছে। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে শত শত শিশু গাছ মরে যাচ্ছে। সামাজিক বনায়নের আওতায় সড়ক ও বাঁধের পাশের বড় গাছগুলোর মৃত্যুর কারণ কর্তৃপক্ষের জানা নেই। গুচ্ছ মূলের কারণে উপকূলীয় এলাকায় এসব গাছ না লাগিয়ে দুর্যোগ ও খরা সহিষ্ণু বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। এটি পটুয়াখালী সদর উপজেলার জৈনখেটি ইউনিয়নের বেড়িবাঁধ। এখানে থাকা অসংখ্য শিশু গাছ মরে গেছে। এলাকাবাসী বলছেন, বেশ কয়েক বছর ধরে গাছে মরক দেখা দেয়। মরে যাওয়া গাছগুলো অপসারণ না করায় শুকনো ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা। সময় না, অটো যায়, গাড়ি যায়। শিশু গাছ আর বাবলা গাছ এ জায়গায় মরতেছে, তারপর তুলা গাছ আছে, অনেক ধরনের গাছ এ জায়গায় মরতেছে। ৭-৮ বছর ধরে গাছ মারা যায়, এর মধ্যে কেউ দেখে না, নতুন গাছ লাগায়ও না। দুর্ঘটনা এড়াতে গাছগুলো চিহ্নিত করে কেটে ফেলার কথা জানিয়েছে বন বিভাগ। শিশু গাছ একটা নির্দিষ্ট সময় পরে মরে যাচ্ছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে মরতে পারে। তো এই জিনিসটা এখনো আমাদের দেশে কি কারণে মরছে এটা আবিষ্কৃত না। উদ্ভিদবিদরা বলছেন, গুচ্ছমূলের কারণে শিশু গাছ উপকূলীয় অঞ্চলের বাঁধে রোপণ উপযোগী নয়। বন বিভাগ যদি এখানে
বেড়িবাঁধ উপযোগী বা এর শুষ্কতার থেকে যদি আমরা এমন বৃক্ষ লাগাইতে পারি যেগুলি আমাদের মরে যাবে না বা হয়তো ক্ষয়ক্ষতি হবে না, সেই ধরনের বৃক্ষের ভিতর তাল গাছ এই এলাকায় আমি 1 নম্বরে সাজেস্ট করেছিলাম। উপকূলীয় অঞ্চলের বিরূপ আবহাওয়ায় তাল, নারকেল, খেজুর ও কড়াই জাতীয় গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। উপকূলীয় এলাকার জনপদে আগামী দিনের জলবায়ু পরিবর্তন সহিষ্ণু বৃক্ষরোপণের উপরে গুরুত্ব আরোপ করেছেন উদ্ভিদবিদরা। পটুয়াখালীর জয়েন্টকেটি থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। ফটোজে নতুন প্রাইভেসি ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। এই ফিচারের নাম লকড ফোল্ডার। অ্যান্ড্রয়েড 6 এবং তার উপরের সব ভার্সন ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। গুগল ফটোজে থাকা সব ছবি ও ভিডিও থেকে ব্যবহারকারী তার ইচ্ছে মতো কিছু ছবি ও ভিডিওকে লকড ফোল্ডারে আলাদা করে রাখতে পারবেন। এতে ফটোজে প্রবেশ করেও কেউ কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও দেখতে পারবে না। এমনকি অন্য কোনো অ্যাপও লকড ফোল্ডারে রাখা ছবি বা ভিডিওতে প্রবেশ করতে পারবে না। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মাইলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেডের পক্ষে গাজীপুরে ফোর্টিস স্পোর্টস ক্লাব মাঠে বিভিন্ন স্কুলের জন্য ক্রিকেট সামগ্রী উপহার দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। নেসলে বাংলাদেশ লিমিটেড এই অনুষ্ঠানে স্কুলগুলোতে ক্রিকেট সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের নতুন পণ্য মাইলো 3-in-1-এর বাজারজাতকরণের ঘোষণা দেয়। এ সময় নেসলে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপাল আবে ইউ ইক্রেমার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের সব লাইব্রেরি খুলেছে। সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর প্রক্রিয়া। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। করোনা পরিস্থিতিতে 1.5 বছর বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব গ্রন্থাগার খুলেছে। তবে শুধু স্নাতক, চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এখন গ্রন্থাগার ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীরা বলছে এটি ভালো সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে সবকিছুই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসের গ্রন্থাগারে পড়ার সুযোগ। তাই সকাল 10টায় খোলার কথা থাকলেও বেশ আগে থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেন। অন্তত 1 ডোজ করোনার টিকা দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে তাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। তারা আশা করছেন করোনায় লেখাপড়ার যে ক্ষতি হয়েছে এবার তা পুষিয়ে নেয়ার সুযোগ পাওয়া যাবে। এতদিন লাইব্রেরিতে পড়তে পারিনি, এই জন্য তো নর্মালি খুব খারাপ লাগতো। ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারি নাই, তো সবকিছু মিলায়ে অবশ্যই এখন খুব ভালো লাগতেছে। এখন ভালো লাগছে যে এখন নিয়মিত লাইব্রেরিতে এসে পড়াশোনা করতে পারবো। সেই মার্চ থেকে আর আজকে হলো আপনার সেপ্টেম্বর, তো আসলে অনুভূতি অনেক বেশি ভালো, খুব বেশি ভালো লাগছে। যে চর্চা যে গড়ে তুলেছিল সেটা আশা আবার ফিরেছে। বিজ্ঞান শাখার গ্রন্থাগারে উপস্থিতি কিছুটা বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিদর্শনে গেলে প্রথমে শিক্ষার্থীরা জানতে চান সব শিক্ষার্থীর জন্য কেন গ্রন্থাগার খোলা হলো না। সংখ্যা বেশি হয়ে গেলে আমরা তো তাদেরকে বারবার সচেতন করেছি এবং তারা কিন্তু আমাদের কথা পড়ে রাখলো যে ভাই মাস্কটা পরো, একটু তোমরা শৃঙ্খলার সাথে একটু দূরত্ব রেখে বসো। এই বিষয়গুলো এখন রিজলভ হয়ে। গ্রন্থাগার কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। ওদের একটা দাবি ওরা করেছে যে সকাল 8টা থেকে রাত 10টা। বিশ্ববিদ্যালয় যেহেতু খুলেনি, আমরা প্রশাসন যেভাবে বলবে আমরা করব। তো বিশ্ববিদ্যালয় খুললে হয়তো ওই 8টা থেকে রাত 10টা পর্যন্তই আমরা লাইব্রেরি খোলা রাখবো। টোটাল 1400 ছাত্রছাত্রী একসাথে বসতে পারবে। তো আমাদের অনার্স এবং মাস্টার্সের ছাত্ররা যাতে আসে, আমরা সেটাই যাতে আমাদের ছাত্ররা সেটা মেনটেন করে। অনার্স চতুর্থ এবং মাস্টার্সের কমপক্ষে 1 ডোজ টিকা দেয়া শিক্ষার্থীদের জন্য
5ই অক্টোবর সকাল 8টা থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হচ্ছে। অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, একটি জাতিকে বোঝার জন্য তার বাজারে যেতে হবে, সেই জাতি কি খায় সেটি জানার জন্য, আর জাতি কি পড়ে এটা বুঝতে হলে যেতে হবে লাইব্রেরিতে। দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি কার্যক্রম শুরু হলো। তবে তার আগে কি শিক্ষার্থীরা লেখাপড়া বন্ধ করে দিয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবেই বারান্দায় এভাবে বেঞ্চ টেবিল পেতে শিক্ষার্থীরা গত 1 বছর ধরে তাদের এই কার্যক্রম চালিয়ে আসছে। এই লাইব্রেরি খুলে দেওয়ার পরে শিক্ষার্থীরা বলছে এখন তাদের এই ভোগান্তি এবং দুর্দশা লাঘব হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। পাবনার আটঘরিয়ায় গরুরির চিকনাই নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহীদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম। প্রতিযোগিতায় প্রথম হাদল নিউ একতা এক্সপ্রেস, দ্বিতীয় আত্রাই এক্সপ্রেস ও তৃতীয় হয়েছে বাংলার দুলদুল পাবাখালী। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। টানা 8ম জয়ে ফ্রেঞ্চ লিগ 1-এর শীর্ষে মেসি নেইমারের পিএসজি। স্প্যানিশ লা লিগায় ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো